বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত আপনাদের সবাইকে। সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামীকাল থেকে আরো কঠোর হচ্ছে লকডাউন, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বন্ধ গার্মেন্টস কারখানাও। রাজশাহী সহ 15 জেলায় 129 জনের মৃত্যু, এর মধ্যে করোনায় 77 ও উপসর্গে মারা গেছে 52 জন। রাজধানীর হাসপাতালে বেড়েছে করোনা রোগীর চাপ, আইসিইউ শয্যা পেতেও সীমাহীন ভোগান্তি। ন্যায্য দাম না পেয়ে চামড়া ফেলে দিচ্ছেন মৌসুমী বিক্রেতারা, ঠিক দামে কেনার দাবি আড়তদারদের। অনিশ্চয়তা কাটিয়ে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক, গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠছে কাল। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামীকাল ভোর 6টা থেকে আবারও শুরু হচ্ছে 14 দিনের কঠোর লকডাউন। বহাল থাকবে আগামী 5 আগস্ট পর্যন্ত। এ সময় গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহনও বন্ধ থাকবে। তবে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-19 প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। লকডাউনে চলবে না বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট। এছাড়াও বন্ধ থাকবে শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট। লকডাউন কার্যকরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাল থেকে শুরু হতে যাওয়া লকডাউন আরও কঠোরভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, এই সময় বন্ধ থাকবে পোশাক কারখানা সহ সব সরকারি বেসরকারি অফিস। ফরহাদ বলেন, বিধিনিষেধ জেনেও যারা কর্মস্থল ছেড়েছেন তাদেরকে নিজ দায়িত্বে বিধিনিষেধ মেনেই ফিরতে হবে। আদালত এবং আপনার গার্মেন্টস ফ্যাক্টরি ও রপ্তানি সবগুলো বন্ধ থাকবে। এটা এ পর্যন্ত যতগুলো হচ্ছে সর্বাত্মক কঠোর আপনার বিধিনিষেধ হতে যাচ্ছে। লকডাউন প্রক্রিয়ার আরও বিস্তারিত জানবো, আরও বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আমরা জানবো তার কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাইবো, বলা হচ্ছে এবার লকডাউন আরও কঠোর হবে। আপনার একটু অডিও বার্তায় আমরা তেমনটি শুনেছি। আগের থেকে আসলে এবার পার্থক্য কি কি হচ্ছে, তাহলে কোন কোন ক্ষেত্রে? জি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই প্রজ্ঞাপন দিয়েছি এবং এটি আগেই কিন্তু আমরা ঘোষণা করেছি। কারণ আমাদের চলমান একটি বিধিনিষেধ ছিল 1 জুলাই থেকে আপনার 14 জুলাই পর্যন্ত। এরপরে আমাদের এই যে ঈদুল আজহা উপলক্ষে আমাদের 8 দিনের কিন্তু এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং আবারও আগামী কালকে থেকে সকাল 6টা থেকে 5ই আগস্ট পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে বিধিনিষেধটি আমরা দিতে যাচ্ছি কারণ আপনি জানেন যে করোনা সংক্রমণের এখন যে শনাক্তের হার প্রায় 30% এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে ব্যাপকভাবে মানুষ সংক্রমিত হচ্ছে এবং মৃত্যু সংখ্যাটাও অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের একটি খুবই কঠোর বিধিনিষেধ পালন করা আমাদের সকলের জন্য প্রয়োজন এই সংক্রমণের রেটটাকে কমানোর জন্য। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে একটা ভালো প্রস্তুতি আমরা নিয়েছি এবং যাতে করে মানুষকে বাইরে আসতে না হয় সেই জন্য কর্মক্ষেত্রগুলো বন্ধ থাকবে এবং বিশেষ করে আমাদের রপ্তানিমুখী যে সমস্ত কলকারখানা আছে সেগুলোও কিছুদিনের জন্য আমরা একটু বন্ধ রাখছি যাতে করে সকলে ঘরে থাকে এবং ঘরে থেকে যাতে করে এই আপনার সংক্রমণটা রোধ করতে পারে। তো সেক্ষেত্রে গতবারের চাইতে এবারের এটি একটু কঠোরতর এইজন্য কারণ গতবার অনেকগুলো কলকারখানা খোলা ছিল এবং সে কারণে হয়তো অনেক মানুষকে আসতে হয়েছে। কিন্তু এবার জরুরি পরিষেবা এবং মাত্র আপনার ফুড প্রসেসিং
চামড়া প্রস্তুতকরণ এবং আমাদের ওষুধ শিল্পের সাথে জড়িত যে কোম্পানি ফ্যাক্টরিগুলো আছে সেগুলো ছাড়া মূলত সবগুলোই এই 14 দিনের জন্য বন্ধ থাকবে। জনাব ফরহাদ এটি হোসেন, আমরা সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে আছি, সেই সময় গ্রাম্য এলাকা এবং শহর এলাকায় একেবারে 50% করে কিন্তু লকডাউন, যেটি গত 1.5 বছরের মধ্যে খুবই খারাপ সময় যাচ্ছে। ঠিক এই সময় আবার যারা বাড়ির থেকে ফিরবেন ঢাকা শহরে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কতটা সহজ হবে? এর আগে আমরা দেখেছি লকডাউনে কিন্তু সেটি মানা যায়নি। দেখুন, আমাদের কিন্তু আগামীকালকে সকাল ভোর 6টা থেকে আপনার গণপরিবহন, বিশেষ করে দূরপাল্লার পরিবহন, আন্তজেলা পরিবহন সহ রাস্তায় কিন্তু কোনো গাড়ি থাকবে না, গাড়ি চলবেও না। তো অতএব বাড়ি থেকে আসার প্রয়োজন হবে না। আর আমরা নিশ্চয়ই, যেহেতু আগেই অনেক আগে থেকে এটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা কঠোর বিধিনিষেধ করব, সেই জন্য মানুষ যারা ঢাকা ছেড়েছে বা বিভিন্ন জায়গা থেকে যারা বাড়িতে গিয়েছেন, তারা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে গেছেন। যেহেতু তাদের ফেরার প্রয়োজন হবে না, তাদের কর্মক্ষেত্রটা বন্ধ থাকবে, অতএব তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা না আসার চেষ্টা করে, বরং তারা অত্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে নিজ এলাকায়, নিজ বাড়িতে, নিজ পরিজনদের সাথে তারা থাকবেন এবং অত্যন্ত সতর্কতার সাথে সকলেই সহযোগিতা করবেন। কারণ এটি যদি আমরা করতে পারি ভালোভাবে, তাহলে অবশ্যই আমরা এই সংক্রমণটা আমাদেরকে কমাতে হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাসপাতালে যে রোগীদের যে ভিড় এবং তাদের সেবা দেওয়াটা, আমাদের ডক্টরস নার্সরা পরিশ্রান্ত, তাদেরকে সেবা দিতে হচ্ছে, অনেক বেশি সংখ্যক আপনার রোগীকে সেবা দিতে হচ্ছে। অতএব এক্ষেত্রে আমার মনে হয় শুধু অকারণে আক্রান্ত হয়ে ভোগান্তি শিকার না হয়ে সকলেই সহযোগিতা করবেন এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটা একটা স্বস্তিকর পরিবেশ আমরা তৈরি করতে পারবো আশা করছি 5ই আগস্টের ভিতরে। যে আপনি যেমনটি বলছিলেন, গত সপ্তাহ দেড়েক ধরেই কিন্তু 200-র উপরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা যাচ্ছে। খুবই শঙ্কার বিষয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও তাই বলছেন। কিন্তু আমরা লকডাউনের ক্ষেত্রে যেটি দেখি, প্রশাসনিক নজরদারি বা বিভিন্ন বাহিনীর কঠোর তৎপরতা প্রধান সড়কগুলোতে হয়। অলিগলিতে এক ধরনের চোর পুলিশ খেলা চলে। যখন প্রশাসন যায় তারা থাকেন না, আবার যখন চলে আসে ঠিক তার পরপরই দোকানগুলো খুলে যায়। এবার কি তার ব্যতিক্রম কিছু দেখবো আমরা? অবশ্যই গতবারের পরিস্থিতি বিবেচনা করে আরো কিভাবে আপনার কার্যকরীভাবে এটাকে করা যায় সেভাবে একটা প্রস্তুতি আমাদের আছে। আমরা সকলকে আহ্বানও জানাবো, কারণ প্রত্যেককে সহযোগিতা করতে হবে। কারণ এটা করলে তো আমরা এই করোনাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। করোনা থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব হবে না। আর করোনা থেকে মুক্ত না হলে আমাদের ব্যবসা বাণিজ্য আর্থিকভাবে কিন্তু সকলে, প্রত্যেকটা পরিবারই ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এখন একটি সময় এসছে, সারা বিশ্বব্যাপী কিন্তু এইটাই হচ্ছে পদ্ধতি। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেককে, আমার মনে হয় যে এই যে 14টা দিন, আরেকটি বিষয় আমাদের প্রস্তুতি নিতে হবে, নিজেদের তো সহযোগিতা করতেই হবে। এবং এই পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন আগামী 2024-25 সাল নাগাদ হয়তো চলতে পারে। অতএব আমাদের এখন থেকেই এই যে মাস্ক পরার অভ্যাসটা একেবারে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে এবং যখনই বাইরে আসতে হবে তখনই ডাবল মাস্ক পরতে হবে। যদি আমরা সকলে সত্যি অর্থে যে যদি আমরা সকলে মাস্ক পরতে পারতাম, তাহলে হয়তো আমাদের এত কঠোর বিধিনিষেধ দেওয়ার হয়তো প্রয়োজন হতো না। যদি আমরা সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব মেনে, ডাবল মাস্ক পরে আমাদের প্রয়োজনীয় কাজ করে ঘরে ফিরতে পারতাম, সকলে যদি সতর্ক হতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই করোনা পরিস্থিতিকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতাম। সেই জন্য আমি বলবো, এই যে 14টা দিন 23 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত যে কঠোর বিধিনিষেধটা হচ্ছে, এর মধ্যে আমরা সকলেই যেন একটা প্রস্তুতি গ্রহণ করি যে আগামী দিনগুলোতে যাতে করে আমরা আমাদের কাজকর্মগুলোও করতে পারি এবং আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যক্তি তার নিজেকে সুরক্ষায় রাখতে হবে। আর সুরক্ষায় রাখতে গেলে তাকে অবশ্যই অপ্রয়োজনে বাইরে তার আসা যাবে না, প্রয়োজনে সে বাইরে আসবে এবং তার কাজকর্মগুলো সে আগামী দিনে করবে 5ই আগস্টের পরে, তবে অবশ্যই ডাবল মাস্ক পরে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে। এই অভ্যাসটা কিন্তু আমাদের এই 14 দিনের মধ্যে আমাদের কিন্তু প্রতিমন্ত্রী মহোদয়, এর আগে সম্প্রতি আমরা যে কঠোর লকডাউন যেটি পার করে আসলাম, তার ফলাফল আমরা কি দেখতে পাচ্ছি? সংক্রমণের হার বা মৃত্যুর হার তো কমলোই না, বরং 200-র উপরে প্রতিদিন যাচ্ছে মৃত্যুর হার। ঘাটতি কোথায় ছিল, কি মনে হয় আপনার? আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি সারা বিশ্বেই কিন্তু যখন মানুষ ঘরে থাকে, যখন মানুষ সমাগমে না আসে, তখন কম আক্রান্ত হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যেভাবে আক্রান্ত হয়েছে গত ঈদে, মানে এই ঈদের আগের ঈদে, ঈদ উল ফিতরে তারা যেভাবে বাড়িতে হুড়োহুড়ি করে গেছেন, তারা গ্রাম পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে এসছেন এবং সেটির কিন্তু ইম্প্যাক্ট এটা চলছে। এবং যেই 1 থেকে 14 তারিখের যে ইম্প্যাক্টটি, সেটির কারণে কিন্তু যে আমরা বিধিনিষেধটা দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এই সংক্রমণটা এক জায়গায় এসে থেমে আছে
এবং এটি কিন্তু একটি লক্ষণ। তা না হলে হয়তো যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এটি বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যেত, মৃত্যু সংখ্যাটাও 3 গুণ হয়ে যেতে পারতো, সংক্রমণ সংখ্যাও কিন্তু 3-4 গুণ হয়ে যেতে পারতো। তো সেটি একটি বিষয়। এটি একটা জায়গায় স্থির থাকার অর্থ হচ্ছে এখানে একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কঠোর বিধি নিষেধে মানুষ সহযোগিতা করেছে সেই জন্য। কিন্তু আমরা যদি এটাকে আরো নামিয়ে নিয়ে আসতে চাই, আবার দেখেন এই যে 8 দিনে অনেকে স্বাস্থ্যবিধি মানেনি, এর জন্য আবারও দেখা যাবে যে আজ থেকে হয়তো 10-15 দিন পর একটু বাড়তে পারে, আবার সেটি কমে আসবে। তো সেই জন্য এই পরিস্থিতিতে সারা বিশ্ব কিন্তু এইভাবেই মোকাবেলা করছে এবং এটি কিন্তু সায়েন্টিফিক্যালি এটির একটি ভালো সুফল হয় এবং সেই সুফল আমরা অতীতেও দেখেছি। আমরা যখন এভাবে বিধিনিষেধ দিয়েছি তার ফলাফলটা কখনো 2% এর কাছে এসে গেছে, কখনো এই যে গতবার 6% এর কাছাকাছি চলে আসলো। তা আমরা আশা করি যে এটা সকলে যদি সর্বাত্মক সহযোগিতা করি এবং এই 14 দিনের মধ্যে অভ্যাসটা আমাকে গড়ে তুলতে হবে যে আমাকে কিন্তু মাস্ক পরতে হবে, এটা দীর্ঘদিনের জন্য। এই জন্য এই দীর্ঘদিনের জন্য এইটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। তাহলেই কিন্তু আমাদের হয়তো আর এরকম কঠোরভাবে দিতে হবে না, সকলেই কাজ করতে পারবেন। তবে ডাবল মাস্ক পরে নিজেকে নিজে সংরক্ষণ করতে হবে, সুরক্ষায় রাখতে হবে। সেটি হচ্ছে বড় কথা। কেউ কাউকে বলবে না, নিজের সুরক্ষা নিজের কাছে নিয়ে আসতে হবে এবং সেটি মাস্ক পরতে হবে এবং ঘরেও সাবধানে থাকতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা যেটি দেখেছি এর আগে লকডাউন প্রতিপালনে যে জায়গাটিতে একেবারেই অকার্যকর ছিল সেটি হলো উপজেলা প্রশাসনের বাইরে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে একেবারেই কঠোরতা ছিল না, যে যার মতো করে চলেছে। স্থানীয় প্রশাসনকে জিজ্ঞেস করলে তারা বলছেন যে জনবল ঘাটতি বা নানান সংকটের কথা বলেন। এবারও যদি তেমনটি হয় তাহলে দিন শেষে ফলাফল কি দাঁড়াবে? দেখুন, এবার আমরা কিন্তু ব্যাপকভাবে আপনি দেখেছেন যখন কঠোর বিধিনিষেধটা চলছিল, আমরা কিন্তু বিভিন্ন জায়গাটায় নির্দেশনা দিয়েছি যে একটি সরকারের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি, আমরা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন পাড়াতে তারা কমিটি তৈরি করবেন। সেখানে আপনার সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের কর্মকর্তা, পলিটিক্যাল, তারপরে আমাদের সোসাইটি বেসড, ক্লাব বেসড যে সংগঠনগুলো আছে এবং যারা সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে দিয়ে একটা কমিটি তৈরি করে তারা যাতে করে তার পাড়াতে মানুষজনকে বোঝায়, কেউ মাস্ক না পরলে তাকে মাস্ক পরার জন্য সতর্ক করা। এবং এটি কিন্তু আমাদের একটি সামাজিক আন্দোলন হিসেবে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা কিন্তু সামাজিক আন্দোলন করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু ইভটিজিং এর মতো ঘটনা, তারপর জঙ্গিবাদ দমন করতে পেরেছি। আমরা অনেক কিছু কিন্তু আমাদের উদাহরণ রয়ে গেছে। তো অতএব আমাদের মনে হয় যে এই মুহূর্তে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে সকলেই মাস্ক পরে এবং এই করোনাকে প্রতিরোধ করে। এটি কিন্তু প্রশাসনের মাত্র আপনার সীমিত সংখ্যক ব্যক্তিদের নিয়েই যদি এটা করা কিন্তু সম্ভব না, কারণ এটি ব্যাপক একটি বিষয়, এটি সারা রাষ্ট্রের বিষয়। অতএব এখানে আমাদের যে এখন ইনিশিয়েটিভ থাকবে এর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে পাড়ায় পাড়ায় কমিটি তৈরি হবে এবং সেই কমিটি ইফেক্টিভলি কাজ করবে। সেখানে আমাদের রাজনৈতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সরাসরি। আবারও কঠোর লকডাউন শুরুর আগে আজই ঢাকা ছাড়ছেন অনেকে। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী সহ অন্যান্য টার্মিনালগুলোয় দেখা যায় ঘরমুখী মানুষের ভিড়। নিষেধাজ্ঞা অমান্য করে সব আসরেই যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাস। ট্রেনে ভিড় থাকলেও লঞ্চে যাত্রীর চাপ একদমই কম। ঈদের পরদিন হলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালের অবস্থা জমজমাট। প্রত্যেক কাউন্টারেই ভিড় করেছেন দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গমুখী যাত্রীরা। যেসব মৌসুমী ব্যবসায়ী ঈদের আগে ঢাকায় এসেছিলেন তারাও ফিরছেন বাড়িতে। আজকে না গেলে তো কালকে যাইতে পারবো না, কষ্ট হবে, সেই জন্য যাচ্ছে। ঈদের আগে তো জাম ছিল, বাচ্চা নিয়ে যাইতে পারি। ঈদের পরে যাইতেছি, মনে করেন একটু রাস্তাঘাট জাম কম থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ দূরপাল্লার বাসই এক আসন ফাঁকা রেখে চলছে। তবে বেশ কিছু বাসেই মানা হয়নি এ নির্দেশনা। 60 ভাগ বাড়তি ভাড়া নিয়েও পাশাপাশি আসনে বসানো হয়েছে যাত্রী। ভিড়ের কারণে লোকাল গাড়ি তো এই জন্য একটু আমরা একটু এভাবে দিচ্ছি। না স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এখন কোম্পানি দিচ্ছে, এখন ভিড়ের কারণে এই জন্য দিচ্ছে। মহাসড়কে যানজট না থাকায় সময় মতোই ছেড়ে যাচ্ছে বাস। কাউন্টারেও টিকিটের ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা বা লকডাউনের কারণে যেভাবে আশা করছিলাম সেরকম কিছু না, মোটামুটি। কালকে থেকে আবার কঠোর লকডাউনে সরকার অলরেডি প্রজ্ঞাপন জারি করছে এবং ডিক্লেয়ার দিয়ে দিছে, যার কারণের জন্য এবার মানুষ ওই দিকটা আসছেও কম, যাচ্ছেও কম। এদিকে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন রাজধানীতে। তবে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীর চাপ খুবই কম।
নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, যেমনটি আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে জোরালোভাবে শুনছিলাম যে গত যে কোনো লকডাউনের চেয়ে আগামীকাল থেকে যে লকডাউন শুরু হচ্ছে সেটি অত্যন্ত কঠোর, এই ধারণা থেকেই কিন্তু আজও অনেকেই বাড়িতে যাচ্ছেন এবং ঢাকার ভেতরেও আসছেন। তো যারা ঢাকার বাইরে যাচ্ছেন তারা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তিতে পড়ছেন কিনা? দেখুন, মাঝখানে ঈদের পরের দিন ঢাকার যতগুলো বাস টার্মিনাল রয়েছে প্রতিটা বাস টার্মিনালের চিত্র কিন্তু ঈদের আগের দিনের মতোই ছিল। মহাখালীতে আমরা সকাল থেকে দেখেছি উপচে পড়া ভিড়, এখন দুপুর হয়ে গেছে, এখন উপচে পড়া ভিড় রয়েছে। প্রত্যেকটা বাসে যাত্রী রয়েছে এবং প্রতিটা বাসের যাত্রীর মজার বিষয়টি হচ্ছে বলা হয়েছিল যে শর্ত দেওয়া হয়েছে যে বাসের একটা সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করবে, কিন্তু এই মহাখালী থেকে যেসব বাসগুলো ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে প্রতিটা বাসেই রয়েছে দুটি করে সিটে 2 জন করে যাত্রী নেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাসের ভিতরে ভিড়, উপচে পড়া ভিড় পড়ছে, সেই ভিড় নিয়েই যাত্রা করছে বাসগুলো। স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো, শর্তগুলো দেওয়া হয়েছিল তা কোনো কিছুই মানা হচ্ছে না এবং এগুলো দেখভালের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের মাঠ পর্যায়ে থাকা দরকার ছিল সেগুলোও নেই। যেহেতু আজকের দিন শেষ দিন বাড়ি ফেরার জন্য সে সুযোগটা দেওয়া হচ্ছে, যার কারণে যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেনি তারা আজকে একেবারে সর্বোচ্চ চেষ্টা করছেন বাসে, ট্রেনে এবং লঞ্চে করে বাড়ি ফেরার। এর বাইরে যদি আপনাকে বলি, সাধারণ মানুষের ভেতরে কিন্তু স্বাস্থ্য সচেতনতা বোধের যে বিষয়টি সেটি শুধুমাত্র দেখা গেছে মুখে মাস্ক, এর বাইরে কিন্তু এই বাস টার্মিনাল বা ট্রেন রেলওয়ে স্টেশন বা লঞ্চ ঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি বলা হয়েছিল সেটি কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না বা মানা সম্ভবও হচ্ছে না। তো এখন আজকের দিনটা পার হলে পরে অর্থাৎ সন্ধ্যার পর থেকে মূলত ঢাকা শহরে ঢোকার যে প্রবণতাটা সেটি বাড়বে, কারণ যারা আগামীকালকের মধ্যেই অফিসে বা ঢাকায় ফিরতে চান তারা কিন্তু আজকের দিনে অর্থাৎ সকালবেলায় বিভিন্ন জেলা বা বিভিন্ন উপজেলা বা মফস্বল থেকে রওনা হচ্ছেন, যারা হয়তো বিকেলবেলা বা সন্ধ্যার ভিতরে বা আগামীকাল ভোরবেলার ভিতরে পৌঁছে যাবেন ঢাকা শহরে। এর বাইরে এখন কিন্তু রাজধানী জুড়ে এখন একটা মাত্র লক্ষ্য দেখা যাচ্ছে, রাজধানীবাসী এখন কিন্তু ঈদের পরের দিনও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এবং প্রত্যেকটা বাস টার্মিনালে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। এই জানছিলাম সহকর্মী শাহরিয়ার অনির্বাণের কাছ থেকে। কাল থেকে আবারও লকডাউন থাকায় ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, বাংলাবাজার, নৌরুটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। বেশিরভাগ যাত্রী স্বাস্থ্যবিধি না মেনেই ফেরিতে পার হচ্ছেন। ঘাট এলাকায় প্রায় 3 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 15টি ফেরি চলাচল করছে। এদিকে শিমুলিয়া, বাংলাবাজার রুটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। এ রুটে 19টি ফেরি চলাচল করায় ঘাট এলাকায় যানজট কিছুটা কম। এদিকে লকডাউন সামনে রেখে সড়ক পথেও বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ি ফেরা মানুষের চাপ দেখা গেছে। ঘাটের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে মাদারীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন বাংলাবাজার ঘাট থেকে রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঢাকামুখী মানুষের ভিড় যেটি বলা হচ্ছে সেটির এই মুহূর্তের পরিস্থিতি কি? একই সাথে একটু জানবো, আজও অনেকেই কিন্তু দক্ষিণাঞ্চলমুখীও হচ্ছেন, দুটোই জানাবেন। জি, আমি সকাল থেকে মূলত মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এসেছি এবং সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে যারা এই ঢাকা থেকে ঈদ করতে এসেছিলেন ঈদের পরদিনই কিন্তু তারা ঢাকা ফিরে যাচ্ছেন। আমি কথা বলেছি বেশ কিছু যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে জব করেন, সেই চাকরি ঈদের পরপরই খুলে যাবে, এই যাতে চাকরিতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য কিন্তু তারা এই লকডাউন যেহেতু আগামীকাল থেকে শুরু হবে কঠোরভাবে, তার আগে তারা কিন্তু নিরাপদে ঢাকা গিয়ে পৌঁছতে চান, এমনটি আমাদেরকে জানিয়েছে অনেক যাত্রীরা। আমি আবার কথা বলেছি ঢাকা থেকে যেসব যাত্রীরা আসছে দক্ষিণাঞ্চলের দিকে তাদের সাথে, তারাও আমাদেরকে জানিয়েছে যে তারা অনেকেই গত কয়েকদিনের যে ভিড় ছিল সেই ভিড়ের কারণে কিন্তু তারা গ্রামের বাড়িতে আসতে পারেনি, সেজন্য তারা কিন্তু অনেকেই গ্রামে আসছেন ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। এর অধিকাংশ কিন্তু আসলে
চাকরিজীবী নয়, পরিবারের অন্যান্য সদস্যরা যারা রয়েছে চাকরিজীবীর বাইরে সেই সকল সদস্যরা কিন্তু ঢাকা থেকে আসছেন। আমি কথা বলেছি বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির যিনি ম্যানেজার রয়েছেন সালাউদ্দিন আহমেদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে কিন্তু এই মুহূর্তে 19টি ফেরি দিয়ে কিন্তু যাত্রীদের পারাপার করা হচ্ছে। পাশাপাশি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মরিজুমের সাথে আমি কথা বলেছি, সে আমাদেরকে জানিয়েছে তারা 82টি লঞ্চ কিন্তু এই মুহূর্তে ঘাটে চলাচল করছে, যার ফলে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধরনের ভিড় রয়েছে সেই ভিড়ের তুলনায় কিন্তু এই ফেরি এবং লঞ্চের যে কোনো কমতি বা ঘাটতি না থাকার কারণে কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে খুব সুন্দরভাবে পারাপার হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাবাজার ঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী, ফরিদপুর সহ 15 জেলায় আরও 129 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 77 জন ও উপসর্গে 52 জন মারা গেছেন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে যে কোনো বয়সের রোগীদের মৃত্যু হচ্ছে বলছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে কমছে না মৃত্যুর হার। গত 24 ঘন্টায় এই হাসপাতালে মারা গেছেন আরও 22 জন। এর মধ্যে করোনায় 7 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। চিকিৎসকরা বলছেন কোনোভাবেই কমানো যাচ্ছে না মৃত্যু, যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আমাদের রোগী কমলেও দেখা যাচ্ছে আমরা আসলে মৃত্যুটা আমরা আসলে ওইভাবে কমাইতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে। তবে আমরা মৃত্যুর যে কারণগুলো সেটা কিন্তু খুব আমরা যাচাই বাছাই করছি, কী কারণে মারা গেল। তো দেখলাম যে আসলে আসছে দেরি করে এবং সবাই কিন্তু বেশিরভাগই গ্রামেরা। এদিকে করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। গত 24 ঘন্টায় মারা যাওয়া 19 জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 11 জন, বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চলতি মাসের 22 দিনেই মারা গেছেন 244 জন। রোগীদের শারীরিক অবস্থাই খুব খারাপ নিয়ে আসছে, যারা হলো যে চিকিৎসার সময় পাওয়া খুব কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত 14 জনের মধ্যে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে। করোনার ডেল্টা ধরনের কারণে যে কোনো বয়সী রোগীর মৃত্যু হচ্ছে বলছেন চিকিৎসকরা। যাদের প্রিভিয়াস কোনো বড় কোনো অসুখ বিসুখ নেই তারাও কিন্তু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুতরাং এটা আমাদের সতর্ক হতে হবে যে আমি বয়স কম, আমার আর কোনো রোগ নেই, মানে আমি যে নিরাপদ তা কিন্তু না। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 10 জন মারা গেছেন, যাদের 6 জন উপসর্গে ও 4 জন করোনায় আক্রান্ত ছিলেন। আর খুলনায় মৃত্যু হয়েছে 13 জনের, যাদের 12 জনই করোনা পজিটিভ। বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন, আর ময়মনসিংহে 9 জনের মধ্যে 6 জন মারা গেছেন উপসর্গে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সিলেটে 4, চট্টগ্রামে 2, ঠাকুরগাঁওয়ে 6 ও কুমিল্লায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় 5 জন, সাতক্ষীরায় 3 জন ও বাগেরহাটে 4 জনের মৃত্যু হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। ঢাকার সব বর্জ্য 24 ঘন্টায় অপসারণের দাবি মেয়র আতিকের। আজ রাতের মধ্যে সরানোর ঘোষণা তাপসের। জাপান থেকে শনিবার আসছে অক্সফোর্ডের 2,45,000 করোনার টিকা, পাবেন বাদ পড়া ব্যক্তিরা। করোনার রোগী ও তাদের স্বজনরা। এদিকে সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। আইসিইউ পেতেও সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে গেল 8 দিন ধরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি সৌদি আরব প্রবাসী আব্দুল আওয়ালের বাবা মা। এই কদিন হাসপাতালেই কাটাচ্ছে পুরো পরিবার। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করায় তার স্ত্রীও এখন করোনা আক্রান্ত। ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে এই পরিবারটির। ঈদ কোথায় থেকে গেছে, কোথায় আসছে, ঈদ কীভাবে চলে গেল এটা বুঝতে পারিনি। কুরবানিও দিতে পারিনি, আমরা গরু কিনতে পারিনি। এবার আমাদের পুরো ফ্যামিলিটাই এখন বিধ্বস্ত। আমার শ্বশুর শাশুড়ি আমি সেবা যত্ন করছি, মানে আমি বুঝতে পারিনি যে তাদের এটা ছিল। তো তাদের সেবা যত্ন করা থেকে ওইটা থেকে আমার মানে আক্রমণ করছে। চোখগুলোতে শুধুই হতাশার ছাপ। করোনা আক্রান্ত হয়ে ঈদের সময়ে হাসপাতালের বারান্দায় এসব রোগী প্রহর গুনছেন একটি শয্যার প্রতীক্ষায়। নবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা ছিল, ওখান থেকে না পেলে এখানে নিয়ে আসছি, এখন এখানে ভর্তি করার কথা। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতেও রোগীর চাপ বেড়েছে আশঙ্কাজনক হারে। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও রোগীরা পাচ্ছেন না আইসিইউ। সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউতে অক্সিজেন সংকট চলছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। মানে আমার মা ভর্তি হইলো আপনার আইসিইউতে আর কি, ওদের অক্সিজেনটা বন্ধ হয়ে গেছে, এখন ওরা
অল্টারনেটিভ একটা সাপোর্ট অক্সিজেনটা চলতেছে আর কি। বলছে 1 ঘন্টা সময় দিছি, এর মধ্যে আপনারা রুগী নিয়ে যান, আমরা 1 ঘন্টা পরে সাপোর্ট দিতে পারবো। সংক্রমণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে অক্সিজেন সংকট তৈরি হতে পারে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিটা বেডে এখন হিউজ অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে, সেই হিসাবে মাঝে মাঝে শাটডাউন হতে পারে টেম্পোরারি, কিন্তু তারপর আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রিকশন নেওয়া আছে। আজকের ঘটনা এরকম হয়েছে আমার নলেজে আসেনি এখনো। গত সপ্তাহে একটা হয়েছিল, তড়িৎ গতিতে আমরা সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমাদের রিফিল করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার যেটা, এটা আবার রিফিল করা হয়েছে। কোন হাসপাতালে কতটি শয্যা ফাঁকা আছে এর সঠিক তথ্য জানেন না অধিকাংশ রোগীর স্বজন। সংকট নিরসনে ওয়েবসাইটের মাধ্যমে শয্যার হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরার আহ্বান চিকিৎসকদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক শিষ্টাচার নেই বলে ঈদের দিনও বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনের ব্রিফিংয়ে একথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়। ভালো থাকা বিএনপির গায়ে জ্বালা ভাড়া। পবিত্র ঈদের দিনেও তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। এ দলের কোনো শিষ্টাচার সৌজন্যতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়া বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ। শনিবার বিকেলে দেশে আসছে অক্সফোর্ডের 2,45,000 ডোজ করোনার টিকা। দ্বিতীয় ডোজে বাদ পড়া ব্যক্তিরা এই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাপানের টিকা কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে এই টিকা পাচ্ছে বলেও জানান তিনি। একই সুবিধার আওতায় আগামী সপ্তাহে অক্সফোর্ডের আরও 26,45,000 টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে ফেব্রুয়ারিতে দেশে গণটিকা শুরুর পর প্রথম ডোজ পেয়েছেন 58 লাখ মানুষ। টিকার ঘাটতিতে দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ প্রথম টিকা গ্রহণকারী। দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচা চামড়া আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্প নগরীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি চামড়া রাতের মধ্যেই ট্যানারিতে এনেছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। পরে তা সংগ্রহ করে লবণ লাগানোর কাজ চলছে বলে জানান ট্যানারি মালিকরা। দূর দূরান্ত থেকে আসা এসব চামড়া সরকার নির্ধারিত দামেই কেনা হচ্ছে বলে দাবি করেন তারা। ট্যানারিগুলোতে লবণের সংকট না থাকলেও শ্রমিক সংকটের কারণে অতিরিক্ত টাকা খরচ করে লবণ লাগাতে হচ্ছে বলেও জানান তারা। এছাড়া লবণযুক্ত চামড়া কয়েকদিন পর চামড়া শিল্প নগরীতে আসবে বলে আশা করছেন ট্যানারি মালিকরা। এবছর সারা দেশ থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ট্যানারি ব্যবসায়ীরা। কুমিল্লা থেকে ঘুরে চামড়া নিয়ে আসছে, রাত্রে রওনা দিয়েছি, এই 2 ঘন্টা আগে পড়ছি, ইনশাল্লাহ খালাস হয়ে গেছে চামড়া। শ্রমিক সংকট আছে, আর এটা আমরা আজকে থেকে শুরু করছি। যারা করছে কালকে এগুলো লাগাইছে, এরা গেছে দুর্বল হয়ে গেছে। চামড়া সংগ্রহ ও সংরক্ষণের আরো খবর জানাতে এবারে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আমরা গতকাল পর্যন্ত যেমনটি জেনেছি যে বলা হচ্ছিল যে লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার চামড়া সংগ্রহ করা সহজ হয়েছে বা হচ্ছে, কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। কি বলছেন এ বিষয়ে ট্যানারি মালিকরা? দেখুন, সকাল থেকে আমি সাভারের চামড়া শিল্প নগরীতে অবস্থান করছি এবং বিভিন্ন ট্যানারি ঘুরেছি। এর আগে আমরা কয়েকটি ট্যানারিতে গিয়ে দেখেছি শ্রমিকের কিছুটা সংকট রয়েছে, যে কারণ হচ্ছে রাতে যারা কাজ করেছিল তারা এখন সকালে কাজ করতে পারছে না, যার কারণে সকালের দিকে চামড়া যেগুলো লবণ দেয়া হচ্ছে সেগুলো মোটামুটি শ্রমিকদের সংকট তৈরি হয়। তবে এখন কিন্তু একেবারেই চামড়া আর আসছে না, কারণ হচ্ছে দুপুর গড়িয়ে গিয়েছে, কারণ গতকালের চামড়া এখন আর নেই। আজকে যেসব কোরবানি হবে সেই সব চামড়া হয়তো আবার বিকেলের নাগাদ আসা শুরু করবে। তবে দামের ক্ষেত্রে আসলে একটা তারতম্য রয়েছে, কারণ হচ্ছে ট্যানারিতে গতকাল থেকে যে চামড়াগুলো ভালো চামড়া ছিল সেগুলো 600 কিংবা 700 টাকা পর্যন্ত কেনা হয়েছে। তবে আজকে সকালে যেসব চামড়া এসেছে সেগুলো আসলে দাম, যেহেতু চামড়া অনেকগুলো
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চামড়া নষ্ট হয়ে যায়। কিছু কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়া 30% বা 40% চামড়া নষ্ট হওয়ার কারণে সেগুলো দাম কিন্তু একেবারে কম দেওয়া হয়েছে। কারণ একজন ব্যবসায়ী তিনি শ্রীনগর থেকে এসেছিলেন, তিনি প্রায় 2500 চামড়া এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি 200-250 টাকার উপরে কিন্তু দাম পাননি। কারণ একটাই, সেটা হচ্ছে তার চামড়াগুলো সময় সঙ্গে সঙ্গে তার চামড়াগুলো নষ্ট হয়ে গেছে এবং 30 থেকে 40 ভাগ চামড়া তিনি বিক্রি করতে সক্ষম হননি, যার কারণে তিনি দামটি পাননি। এর আগে আমরা দেখেছি সকালে 12:30 নাগাদ শিল্প সচিব এসেছিলেন এই চামড়া শিল্প নগরীতে। তিনি বিভিন্ন ট্যানারি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন যে এইবার চামড়া তেমন নষ্ট হয়নি এবং সঠিকভাবেই চামড়া যে প্রক্রিয়াকরণ সেগুলো চলছে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে পরিবেশগত এখনও বিভিন্ন দুর্বলতা রয়েছে এই সাভারের চামড়া ট্যানারি শিল্পনগরীতে, সেগুলোকে আসলে ডেভেলপ করার, উন্নত করার প্রক্রিয়া শুরু করেছে শিল্প মন্ত্রণালয় থেকে যারা এসছেন তাদের সমন্বয়ে গঠিত কমিটি, সেগুলোর বিষয়ে কাজ করবে। এবং এছাড়া ট্যানারির মালিকরাও আজকে চামড়া সংগ্রহ করবেন। এর কালকে বা তার কালকে পরের দিন থেকে লবণযুক্ত যে চামড়াগুলো সেগুলো আসতে শুরু করবে। সোহেল রানা, আপনাকে ধন্যবাদ। এদিকে বগুড়া আড়তদারদের কাছে ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে যাচ্ছেন খুচরা বিক্রেতারা। বাদুরতলা সহ শহরের বিভিন্ন পয়েন্টে পড়ে আছে সব চামড়া। রাস্তায় প্রায় 10,000 ছাগলের চামড়া ছড়িয়ে ছিটিয়ে আছে। সিটি কর্পোরেশন এসব চামড়া ফেলে আসছে শহরতলির মাটি ডালায়। খুচরা বিক্রেতারা বলছেন কেনা দামেও আড়তদাররা এসব চামড়া কিনতে চাইছে না, বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন তারা। অন্যদিকে আড়তদারদের দাবি, বাজারে ছাগলের চামড়ার তেমন চাহিদা না থাকায় কিনছেন না তারা। তবে পৌরসভা কর্তৃপক্ষ চেষ্টা করছে সেগুলো পরিষ্কার করে রাস্তা চলাচল বিঘ্নিত না করার জন্য। পশু চামড়ার বাজারের পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বগুড়ায় ছাগলের চামড়া কেনা হচ্ছে না, ঢাকাতে নানান ধরনের দাম নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে নির্ধারিত দামে তারা কিনছেন, আর সাধারণ যেই মৌসুমী বিক্রেতারা তারা বলছেন যে 200-300-র উপরে গরুর চামড়ার দাম উঠছে না। চট্টগ্রামের আসলে পরিস্থিতি কি? চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা একই রকম, অর্থাৎ এখানে কিন্তু যদিও এখনো পর্যন্ত মানে চট্টগ্রাম শহরের ভিতরে চামড়া নষ্ট হয়ে যাওয়া এরকম কোনো বিষয় নেই, তবে এখানে চামড়ার দাম নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা আছে। অর্থাৎ আমরা এখন যেখানে আছি এটি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা, এবং এখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় একটি ট্যানারি কর্তৃপক্ষের সাথেই এক ধরনের আলোচনার মাধ্যমে এই চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে। তো এই প্রেক্ষাপটে মাদ্রাসা কর্তৃপক্ষের যেটি এখানে হয়তো একটি জায়গাটি দিয়ে সাহায্য করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে একটি চামড়া তারা ট্যানারি কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ 200-250 বা তারও কম, অর্থাৎ 150 এরকম বিক্রি করার সুযোগ পেয়েছে। যদিও এই দামটি নিয়ে আসলে গতকাল সন্ধ্যা থেকেই আমরা দেখছি যে যারা চামড়া সংগ্রহ করেছেন তাদের ব্যাপক প্রতিক্রিয়া আছে যে একটি চামড়ার দাম 100 টাকা, 100 টাকার কম বা সর্বোচ্চ 200 টাকা, এটি কিভাবে হয়, এটি নিয়ে নানা আলোচনা আছে। আমরা আজকে সকালে চট্টগ্রামে যারা মূলত চামড়া কিনছেন, অর্থাৎ কাঁচা চামড়া আড়তদার সমিতি, তাদের সভাপতির সাথে কথা বলেছিলাম। তারা আসলে নানা ধরনের অজুহাত দিচ্ছেন। তাদের প্রধান যে অজুহাত তাতে বলা হচ্ছে যে মূলত যেই দামটি নির্ধারণ করা হয়েছে সেটি লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী তারা আসলে চামড়া কিনছেন, কারণ তাদেরকে এখানে লবণের দাম যুক্ত করতে হবে, এর পাশাপাশি শ্রমিকের যে খরচ এবং তারা যে আগামী 1 থেকে 1.5 মাস এই চামড়াগুলো সংরক্ষণ করবেন সেটির জন্য যে ঘর ভাড়া সহ অন্যান্য যে খরচগুলো আছে সেটি যুক্ত করেই তারপরে সরকারি যে দামটি সেটি ঠিক করতে হবে। মানে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ। রাতের মধ্যেই প্রথম দিনের কোরবানির সব বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাতেও মাঠে কাজ করেছেন 2 সিটির 21,000 পরিচ্ছন্নতা কর্মী। এরই মধ্যে রাজধানীর প্রায় সব প্রধান সড়ক ও এর আশপাশের গলি পরিষ্কার দেখা যাচ্ছে। রাতে ভারী বৃষ্টির পর কমেছে দুর্গন্ধের প্রকোপও। বুধবার কোরবানির পর বেলা 12টা থেকে নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় তাদের বর্জ্য সরিয়ে সেখানে পানি, ব্লিচিং পাউডার সহ তরল জীবাণুনাশক ছিটাতে দেখা যায়। কোরবানির আগে বর্জ্য ফেলার জন্য সিটি কর্পোরেশন থেকে ব্যাগ সরবরাহ করা হয় বলে জানায়
কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ব্যক্তিগত উদ্যোগে কোরবানির পর বাসার সামনের সড়ক পরিষ্কার করতে দেখা যায়। আজকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দুপুরে নগর ভবনে ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। এ সময় দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য রাত 12টার মধ্যে অপসারণের আশ্বাস দেন মেয়র। আমাদের আজকে যে কোরবানি দেয়া হচ্ছে প্রায় 30 ভাগ পশু কিন্তু কোরবানি দ্বিতীয় দিনে দেওয়া হয়, তো এটা আমাদের রাত 12টা পর্যন্ত সময় লাগতে পারে। এর জন্যই আমি নিবেদন করেছি ঢাকাবাসীর কাছে যে আজকের মধ্যে আপনারা কোরবানিটা সম্পন্ন করবেন, আগামীকালের জন্য কিছু রাখবেন না, কারণ আমাদের জনবলদেরকে কিন্তু বিশ্রাম দিতে হবে। সহকর্মী বনি আপনি কামাল এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় রয়েছেন। শহরের বিভিন্ন এলাকা ঘুরে তিনি দেখেছেন বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ চিত্র, জানাবেন তা। বনি, সর্বশেষ কি পরিস্থিতি দেখলেন, বিশেষ করে অলিগলির মধ্যে কি পরিস্থিতি? মেয়ররা যে দাবি করলেন তার বাস্তবতা কতটুকু? দেখুন, বাস্তবতার চিত্র যদি বলতে চাই, আমরা কিন্তু দেখছি যে আসলে প্রধান সড়কগুলোতে কিন্তু কোনো ধরনের বর্জ্যই নেই। বিশেষ করে আর যদি অলিগলির কথা বলি, আপনি জানেন যে আজকেও কিন্তু বেশ কিছু জায়গায় কোরবানির কার্যক্রম চলছে, সেই জায়গায় কিন্তু বর্জ্য আসলে উৎপাদন হচ্ছে। তবে অলিগলিতে গতকালকের কোরবানির যে বর্জ্যগুলো থাকবে বা ধারণা করা হয়েছিল সেগুলো কিন্তু নেই। অর্থাৎ সেদিক থেকে 24 ঘন্টার যে আলটিমেটাম ছিল 2 সিটি কর্পোরেশনের, সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়েছে। এবং কিছুক্ষণ আগে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকালকের যে কোরবানির বর্জ্যগুলো ছিল সেগুলো শতভাগভাবে মানে সরানো হয়েছে এবং সেগুলো অপসারণ করা হয়েছে। পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম কিন্তু বলেছেন যে গতকাল রাত 12টার মধ্যেই সব ধরনের কোরবানির বর্জ্য উত্তর সিটি কর্পোরেশন সরাতে পেরেছে। তবে আজকেও যেহেতু আসলে কোরবানি হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু আজকেও বর্জ্য উৎপাদন হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে বলছে যে তাদের আগামী 10 ঘন্টা অর্থাৎ দুপুর 2টা থেকে রাত 12টার মধ্যে আজকের দিনের যে বর্জ্যগুলো আছে সেগুলো অপসারণ হবে। এবং আমরা রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলোতে ঘুরেছি, বিভিন্ন এলাকাগুলো ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে বর্জ্যগুলো যেগুলো উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সাথে সাথেই বা কিছুক্ষণের মধ্যেই সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা আসছেন এবং সেগুলো নিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেখানে ব্লিচিং পাউডার ছেটানো বা জীবাণুনাশক যে পানি ছেটানোর পরিকল্পনা ছিল সিটি কর্পোরেশন, সেগুলো হচ্ছে। এই ধরনের বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং রাজধানীবাসী বা নগরবাসীদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু আসলে এই বিষয়টিতে এক ধরনের স্বস্তি প্রকাশ করছেন যে এবার সে ধরনের কিন্তু আসলে বর্জ্য পড়ে থাকার যে বিষয়টি সেটি এবার দেখা যায়নি। সবশেষ মিলিয়ে এখন পর্যন্ত আসলে রাজধানীতে আজকের কোরবানির যে বর্জ্যগুলো আছে সেগুলো দু একটা জায়গায় দেখা গেল, গতকালকের কোরবানির বর্জ্য কিন্তু এখন রাজধানীতে একেবারেই নেই। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। ঈদের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জেলায় চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন সড়ক ও অলিগলিতে। ঈদের দ্বিতীয় দিন যারা পশু কোরবানি দিচ্ছেন সেসব বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করার আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনেও সকাল থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের দিনই পরিষ্কার করা হয়েছে শহরের বেশিরভাগ সড়ক। এরপরও অলিতে গলিতে কোথাও ময়লা পড়ে থাকলে কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। আমি যে এলাকাতে ডিটি দিয়ে আমার দিছে, আমার এলাকার ডিটি আমি ইনশাল্লাহ 95% ক্লিয়ার করছি। 5%-এর জন্য এখন সকাল 6টায় আবার আসি ইনশাল্লাহ আমি সব আজকে 100% ক্লিয়ার দিয়ে দিব। রাজশাহী সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ করছে প্রায় 1400 কর্মী। ঈদের দিন থেকে প্রায় 1000 মেট্রিক টন বর্জ্য সরানো হয়েছে। আজও চলছে কাজ। সিলেটেও ঈদের দিনই বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ অনেকে কোরবানি দিলেও সেগুলো দ্রুত অপসারণের আশ্বাস কর্পোরেশনের। মাংসর গন্ধ, দুর্গন্ধ একটু টুকটাক, এইগুলো আসলে ধরাও যায় না। যেগুলো পড়েছিল সেগুলো সব উঠিয়ে নিয়ে গেছে এবং পরিষ্কার পর্যন্ত করে দিয়ে গেছে। ব্লিচিং পাউডারও যে ছিটিয়ে দিয়ে গেছে। এবার পশু কোরবানি কম হয়েছে দাবি করে বরিশাল সিটি কর্পোরেশন বলছে ঈদের দিন রাত 9টার মধ্যে পরিষ্কার করা হয়েছে নগরের সড়ক অলিগলি। তদারকিতে ছিল 10টি মনিটরিং টিম। প্রত্যেকটা রাস্তায় যেভাবে ব্লিচিং পাউডার এবং অন্যান্য জিনিস তারা সরবরাহ করেছে তাতে তাদের উদ্যোগও ভালো ছিল, সাধারণ মানুষও তাতে রেসপন্স করেছে। এবার অনেক তাড়াতাড়ি পরিচ্ছন্নতা খুব তাড়াতাড়ি হয়েছে। আজকের মধ্যে কাজ শেষ করতে রংপুর, ফেনী সহ বেশিরভাগ জেলাতে চলছে কাজ। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বর্জ্য অপসারণের তাগিদ সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে।
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 17 বাংলাদেশের মৃত্যু, উদ্ধার 380। লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন তারা। এবং হারারেতে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 বিকেলে তরুণদের কাঁধে ভর দিয়ে জয় চান রিয়াদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবের চরের আনারপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল প্রাইভেট কারটি। এ সময় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠায়। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের বংশবৃদ্ধি হচ্ছে না। 3 বছরে সেখানে একটিও শাবকের জন্ম হয়নি। প্রাণী চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ বলছে, বাঘেদের বেশিরভাগ একই পরিবারের হওয়ায় নতুন শাবক জন্ম নিচ্ছে না। একই সাথে অসুস্থ বিকলাঙ্গ বাচ্চা জন্মের আশঙ্কাও বাড়ছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েছে 10টি বাঘ। 8 বছর আগে আফ্রিকা থেকে আনা এক জোড়া বাঘের ঘরে এই সময়ের মধ্যে জন্মেছে 7টি শাবক। সবশেষ 2018-তে এক জোড়া শাবক জন্ম নেয়, যার একটি আবার সাদা অ্যালবিনো। এরপর গত 3 বছরে আর একটি শাবকেরও জন্ম হয়নি। পার্ক কর্তৃপক্ষ বলছে, আফ্রিকান সাফারিতে এখন 5টি পুরুষ বাঘ আছে। তারা সবাই একই পরিবারের সদস্য। যে বাঘগুলো আগে ছিল, ওই বাঘের বাচ্চাই তো এখন আমার এখন যেহেতু 10টা বাঘ, ওই বাঘের বাচ্চা থেকে বাচ্চা। তো ইনব্রিডিং এটা একটা বিষয় হতে পারে, যে কারণে হয়তো ওটা ওইভাবে হচ্ছে না, কনসেপ্ট করছে না, অথবা রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে না। প্রাণী চিকিৎসক বলছেন, একই পরিবারের সদস্যদের মধ্যে প্রজনন ফল ভালো হয় না। এসব ক্ষেত্রে বিকলাঙ্গ ও অ্যালবিনো শাবক জন্মের ঝুঁকি বেড়ে যায়। প্রতি 2-3 বছর পরপর যদি মেল ফিমেল দুটো করে বিভিন্ন দেশ থেকে আনা যায় এবং এনে এদের মধ্যে প্রজনন ঘটানো সম্ভব হয়, তাহলে একটা হইতে পারে। আর দ্বিতীয় হইতে পারে, আমাদের বাংলাদেশে যে সমস্ত চিড়িয়াখানাগুলো আছে বা সাফারি আছে, সেইখানে যে বাঘগুলো আছে তাদের ভিতরে এক্সচেঞ্জ করা যেতে পারে। সংকট সমাধানে এগিয়ে আসতে চায় মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মৎস্য প্রাণী সম্পদ এবং বন পরিবেশ মন্ত্রণালয় রাজি হলে তাদের কাছে থাকা পুরুষ বাঘ বিনিময় করতে রাজি মিরপুর চিড়িয়াখানা। কোন কোন অ্যানিমেল আমরা অন্যান্য চিড়িয়াখানার সঙ্গে, সেটা দেশের অভ্যন্তরেও হতে পারে, বহির্বিশ্বের যে কোনো চিড়িয়াখানার সঙ্গেও যে বিনিময় আমরা করতে পারি কিনা একটা সাজেশন আমরা তৈরি করে, একটা পরামর্শ বা সুপারিশমালা তৈরি করে আমরা মন্ত্রণালয়ে আমরা অতি সম্প্রতি এটা আমরা পেশ করব। শুধু বাঘ না, বঙ্গবন্ধু সাফারি পার্কে জিরাফের ঘরেও আসছে না নতুন অতিথি। সেখানে এখন 3টি নারী জিরাফ আছে। পুরুষ সঙ্গী আনা হলে আফ্রিকান জিরাফের প্রজন্ম মিলতে পারে বলে ধারণা গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত 17 বাংলাদেশের মৃত্যু হয়েছে। তারা সবাই অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার লিবিয়ার রেড ক্রিসেন্ট তাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় আরও 380 জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান রেড ক্রিসেন্টের কর্মকর্তারা। তারা জানান, লিবিয়ার জুয়ারা উপকূল থেকে রওনা দেওয়া নৌকাটি সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। গত কয়েক বছরে ভূমধ্যসাগর দিয়ে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে 1388 জনের। এরপরে ইন্দোনেশিয়ায় 1383 জন। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 8539 জনের। এছাড়া গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 5,53,000-এর বেশি রোগী। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনায় প্রাণহানি 4% কমলেও 55 বেড়েছে সংক্রমণের হার। পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সরকার জানায়, টিকা গ্রহণকারীরও করোনা সংক্রমণ হতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। বুধবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আগস্ট মাসের দিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দেশটির জনগণের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করতে তার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া মরক্কো তাদের পর্যটন শিল্প আবারও চালু করেছে, তবে দেশটির হোটেলগুলোতে কঠোরভাবে মেনে চলা হচ্ছে করোনার সাবধানতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য খারিজ করে ফের তদন্তের প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানান প্রথম তদন্তে অংশ নেওয়া চীনা অ্যাপিডোলজিস্ট লিয়াং ওয়ানিয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে করোনা ভাইরাসের উৎসের সন্ধানে দ্বিতীয় দফায় গবেষণা চালানোর প্রস্তাবের পর এই কথা জানান তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুসংগঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি টিম উহান সফর করেছেন। তারা বলেছেন, গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন এই ভাইরাস পশুর দেহ থেকে মানুষের দেহে এসে থাকতে পারে। এদিকে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম বলেন, করোনা ভাইরাস উহানের গবেষণাগার থেকে ছড়ানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না, তাই ফের তদন্ত হওয়া জরুরি। টেস্ট ওয়ানডের পরে এবার টি-20 চ্যালেঞ্জ। দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। নাইম, আফিফ, সোহানদের নিয়ে 20 ওভারের ক্রিকেটেও দাপট দেখাতে চান মাহমুদুল্লাহ। এ সিরিজেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ড্রেস রিহার্সেলও সারতে চান তিনি। আজ ম্যাচ শুরু বিকাল 4:30টায়। সিরিজ প্রায় শেষের পথে, টাইগারদের মুখে চওড়া হাসি। টেস্ট ওয়ানডেতে ধরা দিয়েছে সাফল্য, হোক না খর্বশক্তি জিম্বাবুয়ে। তাদের কন্ডিশনে 2 ফরম্যাটে সিরিজ জিতে এবার 20 ওভারেও লক্ষ্য বড় টিম টাইগার্সের। মুমিনুল তামিমের পর এবার দলটার ভার মাহমুদুল্লাহর কাঁধে। অধিনায়ক বদল হলেও লক্ষ্য অভিন্ন। দলেও আছে ভিন্ন ক্রিকেটার। সৌম্য, মাহিদি, নাইমরা বাইরে থেকে দলের জয় দেখেছেন, এবার ওদের দেয়ার পালা। তামিম না থাকায় লিটন, নাইমের ভালো শুরু চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে এই জায়গায় ঘাটতি থেকে গেছে। আমার মনে হয় প্রতিটা টি-20 গেমই চ্যালেঞ্জিং, কারণ ফেভারিট টিম বলতে আমার কাছে মনে হয় যে এই ফরম্যাটে বলাটা খুব টাফ। পার্টিকুলার ডেতে যে ভালো ক্রিকেট খেলে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা অবশ্যই তামিম এবং মুশফিককে মিস করব। অধিনায়ক মাহমুদুল্লাহর বড় চ্যালেঞ্জ দল হিসেবে পারফর্ম করা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে ক্রিকেটাররা জিম্বাবুয়েতে উড়াল দিয়েছে। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্ট হয়েছে টি-20 ফরম্যাটে, ফলে মারকাটের ক্রিকেটে মানিয়ে নিতে সমস্যা হবে না। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 16টা আমাদের ম্যাচ খেলার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমাদের প্রেজেন্টে থাকাটা ইম্পর্টেন্ট। অবশ্যই বাকি সিরিজগুলো আমাদের নজর রাখতে হবে, বাট অ্যাট দ্য মোমেন্ট আমরা শুধু ফোকাস করছি কালকের ম্যাচটার উপর, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমরা যেন জয়ী হতে পারি। জিম্বাবুয়েতে সাফল্যের উপর নির্ভর করছে অনেক কিছু। আগস্টে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ। তার আগে জিম্বাবুয়েতে 3-0 সিরিজ জিতে আসতে পারলে ঘরের মাঠে এগিয়ে থেকে নামবে মাহমুদুল্লাহ দল। সংক্ষিপ্ত ফরম্যাট বলে ভুল থেকে শিক্ষা নেয়ার সময় কম, তাই সতীর্থদের সতর্ক থেকে শতভাগ দেওয়ার তাগিদ অধিনায়কের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী 3 থেকে 9 আগস্টের মধ্যে হবে 5 ম্যাচ সিরিজ। করোনা স্বাস্থ্যবিধি নিয়ে টানাপোড়েনে এতদিন চূড়ান্ত হয়নি সিরিজের সূচি। তবে সব শঙ্কা কেটে যাওয়ায় আগামী 29 জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। উইন্ডিজ সিরিজ শেষে চার্টার্ড ফ্লাইটে সরাসরি ঢাকায় পৌঁছাবে অজিরা, থাকবেন 3 দিনের হোটেল কোয়ারেন্টিনে। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বাংলাদেশ দলের সদস্যরাও থাকবেন জৈব সুরক্ষা বলয়ে। সিরিজের প্রতিটি ম্যাচই হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। কেটে গেছে সব অনিশ্চয়তা। করোনাকে পেছনে ঠেলে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। আগামীকাল বিকাল 5টায় উদ্বোধন হবে গ্রেটেস্ট শো অন আর্থের। টোকিও অলিম্পিকে থাকছে 33টি ভিন্ন খেলা থেকে 339টি ইভেন্ট। তবে বাংলাদেশ অংশ নিচ্ছে 4টি ইভেন্টে। এর মধ্যে রয়েছে আর্চারি, শুটিং, সাঁতার ও অ্যাথলেটিক্স। প্রথম স্বর্ণ জয়ে বাংলাদেশের তুরুপের তাস হতে পারে আর্চারি। উদ্বোধনী দিনেই নামবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুটিংয়ে বাংলাদেশের একমাত্র ভরসা আব্দুল্লাহ হেলবাকি। সাঁতারে আরিফুল ইসলাম ও লন্ডন প্রবাসী জুনাইনা। এছাড়া অ্যাথলেটিক্স থেকে লাল সবুজের প্রতিনিধি জহির রায়হান। এ মৌসুমে গ্রিজম্যানকে ছেড়ে দিতে চায় বার্সেলোনা। সেক্ষেত্রে আবারও পুরনো দল আতলেতিকো মাদ্রিদে ফিরতে পারেন ফরাসি তারকা। অন্যদিকে রাফায়েল ভারানেকে পেতে জোর চেষ্টা চালাচ্ছে ম্যান ইউনাইটেড। আর রিয়ালের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় ডেভিড আলাবা। আতলেতিকো মাদ্রিদের প্রাণভোমরা ছিলেন জৌলুস আর খ্যাতির আশায় বার্সেলোনায় যোগ দেন আতোয়া গ্রিজম্যান। তবে কাতালানদের খেলার সাথে ঠিক যেন মানিয়ে উঠতে পারেননি ফরাসি তারকা। বার্সায় মেসির পর সবচেয়ে বেশি বেতন গ্রিজম্যানের। ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় তাই তাকে বিক্রি করতে চায় কাতালান জায়ান্ট। আতলেতি মিডফিল্ডার সল নিগোজের সঙ্গে অদল বদলের কথাও ভাবছে বার্সেলোনা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিতে পারেন রিয়াল তারকা রাফায়েল ভারানে। তার সঙ্গে কথাবার্তা নাকি অনেকটাই এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যারি ম্যাগুয়ারের সঙ্গী হিসেবে ফরাসি তারকাকে চায় রেড ডেভিলস। গত বছর আলোড়ন তুলে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ডাচ তারকা ডনি ভ্যান ডি বিক। গণমাধ্যমের দাবি এবার তাকে চেয়েছিল বার্সেলোনা, তবে রেড ডেভিলসে থাকতেই নাকি বেশি আগ্রহী ভ্যান ডি বিক। এদিকে তারকা স্ট্রাইকারের খোঁজে ম্যানচেস্টার সিটি। আগুয়েরের শূন্যস্থান পূরণে হ্যারি কেইনের কথা ভাবছে সিটিজেন্স। মিডফিল্ডে বাড়তি দায়িত্ব নিতে ভাবনায় আছেন জ্যাক গ্রিলিশও। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ডেভিড আলাবা। কার্লো আনচেলত্তির অধীনে প্রাক মৌসুমের প্রস্তুতি সারার অপেক্ষায় অস্ট্রিয়ান তারকা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।